বর্ষাসিক্ত পরিবেশে বসন্তের হাওয়াও বইছে, এরকম একটা সময়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। এমন একটা সময় যখন মানুষ বড় ক্লান্ত, মানুষ বড় শ্রান্ত, মানুষ অনেকটা দিশাহীন, একই সাথে অনেক কিছুরই অভাব দেখা দিয়েছে। কিছু মানুষ ভাবছেন যে তাদের নাগরিকত্ব কি হবে, তার ভবিষ্যৎ। কিছু মানুষ ভাবছে তাদের খাবার দাবার কি হবে, কারণ তারা হচ্ছে এই গ্যাসের সংকট, মানে রান্নার গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে। যুদ্ধোন্মাদ পৃথিবীতে তার এফেক্ট পড়েছে ভারতবর্ষে এবং কোচবিহার জেলাতেও। এমন একটা সময় এই মানে বিষয়গুলোকে সামনে রেখে আমরা 26-এর বিধানসভা নির্বাচনের দিকে যাচ্ছি। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের সিকনের উত্তরের বাতাস শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। আজকের আলোচনায় আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে যিনি উপস্থিত হয়েছেন তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। তৃণমূল নেত্রীকে আমি আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বলছি যে সুচিস্মিতা দি, আজকের এই এলোমেলো একটা দুঃসময় বলুন, সুসময় বলুন, মানুষ মানে খুব অসুবিধার মধ্যে আছে বিভিন্ন সামাজিক কারণ। আমি রাজনৈতিক কারণটা পরে, সামাজিক কারণে গ্যাস ট্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু এই সব মধ্যে আপনারা তো উন্নয়নের পাঁচালী গেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আবার 5 বছর পরে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, মানুষ তো বিভিন্ন বিষয় নিয়ে ধোঁয়াশা বলুন এবং জটিলতা বলুন বা বিভিন্ন রাজনৈতিকও বলবো উন্মাদনা চলছে। দেশের কেন্দ্রীয় সরকার তো কাউকে শান্তিতে থাকতে দিচ্ছেন না, তারা শুধু লাইন লাগিয়ে দিচ্ছেন। কখনো নোটবন্দির লাইন, কখনো ভ্যাকসিনের লাইন, কখনো আধার কার্ড লিঙ্কের লাইন, শুধু লাইন লাইন লাইন। আর সেই লাইনের মধ্যে আবার একটা হেয়ারিং এর লাইন। তারপরেও এত সংখ্যক মানুষের ভোট ব্যতি রেখে আবার একটা নির্বাচন আসলো। এটা কিভাবে সম্ভব যে যারা 2024-এর ইলেকশনে ভোট দিল, যাদের ভোটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি হলো, এমন একটা পশ্চিমবঙ্গকে দখল করতে হবে রাজনৈতিকভাবে, তার জন্য এসআইআর করে নাম বাতিল করা এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল করে তাদের উঠবে কিনা সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু এত সংখ্যক লোককে ভোটের দেওয়া থেকে বিরত রাখা এই গণতান্ত্রিক ভারতবর্ষে এটাও সম্ভব? এটাও আমাদের দেখতে হলো। এটা আপনারা বলছেন বটে, কিন্তু ভারতের সংস্কারের কারণে, এই জনবিন্যাসের এই মেরুকরণ, এই সবের কারণে কি একটা এসআইআর এর দরকার ছিল না? এসআইআর তো প্রতিনিয়ত চলতে থাকে। এসআইআর না হলেও ভোটার লিস্টের কাজ সারা বছর ধরে বিএলওরা করতে থাকেন। এবার যদি এসআইআর এ আমাদের আপত্তি তো কোথাও নেই, এসআইআর হবে, নিবিড় সংশোধন হবে, কিন্তু ঠিক ভোটের আগে কেন? এটা সময় ছিল, এটার অবশ্যই সময় ছিল। ঠিক বেছে 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 যে রাজ্যগুলিতে ভোট, তাদেরকে, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যারা রয়েছেন, বিজেপি যারা আছেন, তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এটা নয়। সংশোধন কে না করেছে? যদি কোনো ভুতুরে ভোটার থাকে, ভুয়ো ভোটার থাকে, মৃত ভোটার এখনো তালিকায় বসে থাকে, কোনো ঘুষপট্টি থাকে, তো অবশ্যই সরাতেই হবে, সরাতেই হবে, সেটাই সরাতে হবে। কিন্তু তাতে কি হচ্ছে? সাধারণ মানুষ এফেক্টেড। কেন? সেটা কেন? একটা বুথে মনে করুন 100-700-800 ভোটার, 150-200 মানুষের নাম নেই। এরা কি ঘুষপট্টি? এরা কি শুভেন্দু অধিকারীর কথা? এরা কি পরিকল্পিত হবে? হ্যাঁ, এটা অবশ্যই পরিকল্পিত হবে। যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেশি, সেই সমস্ত জায়গায় এফেক্টেড বেশি। এসআইআর নিয়ে যখন এটা হবে, সেটা নিয়ে বিজেপি যত চিৎকার চেঁচামেচি করলো, তারপর হাইজ্যাকটা তো আপনারা করলেন। বিএলও কারা? বিএলএ কারা ছিল? বিএলএ কি সত্যিকারে বিজেপি লোকেরা দিতে পেরেছে? বামপন্থীরা দিতে পেরেছে? না, বিএলএ ছিল তো। বিএলএ সব সময় আছে। হ্যাঁ, তারা কি করলো? বিএলএ কোন বিএলএরা? মানে বিএলওদের সাথে যারা বিএলএরা, বিএলএ যে কোনো রাজনৈতিক দল দিতে পারে, কিন্তু কেন পারেনি আপনারা? তাহলে কেন পারেনি? আপনারা কেন আমাদের বললেন না? আমাদের কি
ওদের বিএলএ 2 দেওয়ার উচিত ছিল না, তা সেটা বলছি না, বলছি আপনাদের ছিল তো। হ্যাঁ আমাদের ছিল, তাহলে সেই সময়টা সেই সময় আরে বিএলওরাও করছে, বিএলওরাও যেভাবে কাজ করেছে আমরা একটা বিএলও কেও ছোট করছি না, এবং বিএলএ 2 দের কেও করছি না, কিন্তু যেভাবে তাহলে এটা একবার দিল্লি থেকে হয়ে আসলো। অবশ্যই একদম ইলেকশন দিল্লির কমিশন নির্দেশ, দিল্লির নির্দেশে ইলেকশন আপনাদের কমিশন এটা পশ্চিমবঙ্গের করছে। কর্মচারীরা হ্যাঁ। এটা করলো নাকি? না না, পশ্চিমবঙ্গের মানে আপনি- কর্মচারীরা না, আরে সেটা বানিয়েছে কে? নির্বাচন কমিশন কিভাবে করছে, এবার কম্পিউটার লোড নিচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওখানে কি করতে পারবেন? সার্ভিস মাঝে মাঝে এই কয়েকদিন আগেই দেখলাম সেখানে বিরোধী দল নেতারও পর্যন্ত নাম নেই, কি হয়ে গেল বা সাইবারের কি হয়ে গেল, কোথাকার কোন গন্ডগোলের সাইবার ক্রাইম, কি ক্রাইম আমি বলতে পারবো না, কিন্তু এটা ক্রাইম। গণতান্ত্রিক ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যেভাবে ইলেকশন কমিশনকে ইউজ করছে, এটা একটা ক্রাইম, এটা একটা ক্রাইম। মানুষ ভোট দিতে পারবে না। আমাদের ভারতবর্ষের সর্বাধিক যেটা আমাদের যেটা গণতান্ত্রিক অধিকার, সেটা মানুষ দিতে পারবে না, এত সংখ্যক মানুষ। এটা মজা, এটা মস্করা। এই মানুষগুলোকে বাদ দিয়ে আজকে ভোট হতে যাচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচন হতে যাচ্ছে, এটা ছেলে খেলা হচ্ছে। মানুষ আন্দোলন করছে, কিন্তু আন্দোলন করলে তো পরে উঠবে গিয়ে নামগুলো, কিন্তু সেটা এই বিধানসভা ভোটে তারা ভোট দিতে পারছে না। কিছুটা জনবিন্যাসের যে পরিবর্তন হয়েছে এটা মানেন? হ্যাঁ অবশ্যই পরিবর্তন তো হয়েছে জনবিন্যাসের, সেটা পরিবর্তন, লোক সংখ্যা বাড়ছে, মানুষ মারা গেছে, কেউ ট্রান্সফার হয়ে গেছে, কেউ কোথাও চলে গেছে, অনুপ্রবেশ আমি মানছি না। অনুপ্রবেশ যদি কিছু অল্প কিছু কোথাও হয়ে থাকে, অবশ্যই বিএসএফ এর দোষ, ওরা কি করছে? বিএসএফ এর দোষী হোক না হোক, কে বাধা দিয়েছে তাদেরকে খুঁজে বার করুক। এই যে কেউ বাধা দেয়নি তো, জলপাইগুড়ি স্টেশনে পাওয়া গেল তো, সেটা খুঁজে বার করুন। সেটা কে না করেছে, কোন রোহিঙ্গা এখানে আসছে, কে আসছে এখানে, খুঁজে বার করুক, বিএসএফ বার করুক, ইলেকশন কমিশন বার করুক, প্রশাসন বার করুক, কিন্তু সাধারণ মানুষকে হ্যারাস করে নয়। মানে সাধারণ মানুষদের কাছে একটা বড় ইস্যু, এবারে ইস্যু না, এসআইআর এ মানুষ হ্যাম্পার হচ্ছে, মানুষের মন মানসিকতা হ্যাম্পার হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র হ্যাম্পার হচ্ছে, সামাজিক ক্ষেত্রেও এটা অবশ্যই এফেক্টেড, একটা মানুষের ব্যক্তি জীবনে এফেক্টেড। কিছু মেয়ে আছে, আমি কয়েকটা মহিলার কথা বলছি, একটা প্রেগনেন্ট মাদার, সে হেয়ারিং এর লাইনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সারা দিন ধরে। কিছু মহিলা রয়েছে এমনও, তাদের বাড়ির তার সন্তানের নাম আছে, তার নাতির নাম আছে, সেই ক্ষেত্রে সে তার নাম নেই। আবারও কিছু জায়গায় কেউ চাকরি করে, সেই মেয়েটা কোন দুশ্চিন্তা মাথায় নিয়ে আছে। আমার সাথে আমারই সংগঠনের একটা মেয়ে, এগুলোকে আপনারা বৈধ ভোটারের ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই বৈধ ভোটারের ক্ষেত্রে। আমরা অবৈধ ভোটার বাদ দিক না, মৃত ভোটার বাদ দিক, অবশ্যই এটা আমরাও চাইছি বাদ দিক। যদি কোনো জায়গায় কেউ ঢুকে বসে থাকে, অনুপ্রবেশকারী, বাদ দিক তাদের। মানে তাদের অভিযোগ এক সময় এসব এই মৃত ভোটার ইত্যাদিদের র্যাগিং করে আপনাদের জয়। আরে সেটা ওরা যাই করুক, সাধারণ মানুষকে হ্যারাস করে নয়, এতগুলো মানুষকে বৈধ ভোটারের ভোটটাকে ব্যতি রেখে নির্বাচন হয় না, এটা প্রহসন হচ্ছে। নির্বাচনের না, হ্যাঁ এটা একটা রাজ্যের বিধানসভা নির্বাচন, যেখান থেকে একটা সরকার গঠন হবে। তাহলে কি আপনারা ভীত? একদমই ভীত না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ভোট দেবে। তাহলে বলছেন মানুষ 26 নির্বাচনে প্রত্যাবর্তনই হবে? প্রত্যাবর্তন 200%। 200%। এই যে পরিবর্তনের একটা দামামা বাজিয়ে দেওয়া হয়েছে, দিল্লি থেকে বাজিয়ে দেওয়া হয়েছে পরিবর্তনের দামামা, লাভ হবে না। একটা নীতি যে এবার যে বঙ্গজ সংস্কৃতিকে যদি না দখল করা যায় না, তাহলে বিজেপির পক্ষে একটা সর্বভারতীয় দলের যে তকমা তারা পায়। বঙ্গীয় সংস্কৃতিকে দখল করার মানেটা কিন্তু কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভীত। অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার বাদ দিন আমাকে, আমি যদি একজন বাঙালি হই, আমরা দেখতে পারছি যে কিভাবে আমাদের কালচারের মধ্যে রামনবমী ঢুকে গেল, আপনারা মিছিল করলেন, একটা হিন্দি বলয়ের কালচারের আমদানি করা হচ্ছে। হিন্দি বলয়ের কালচার, আমরা দেখুন, আমরা একই ভারতবর্ষ, অসুবিধা নেই তো কোথাও।
কোথাও অসুবিধে নেই, গণেশ চতুর্থীতেও অসুবিধে নেই, পোঙ্গলেও অসুবিধে নেই, রামনবমীতেও অসুবিধে নেই। অসুবিধে আমরা বাঙালিরা অনেক কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি। বাঙালি এমন একটা জাতি, দুজন বাঙালি হয়তো দেখলাম ইংরেজিতে কথা বলছে, বাঙালিরা এমনও রয়েছে যে বেশিরভাগই তারা হয়তো আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা বাংলাটাকে ঠিকভাবে পড়তে পারে না, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এটা আরো বেশি করে সমস্ত স্তরে একটা অন্য সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা ভারতবর্ষ সার্বভৌমের মধ্যে ঐক্য, আমাদের কালচারাল ডিফারেন্স, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের আচার আচরণ, পোশাক, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সবই ঠিক রয়েছে, কিন্তু এট ফার্স্ট আমরা বাঙালি এবং আমরা আমাদের এই বাঙালিকত্বে আমরা গর্বিত। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, বঙ্গ আমার জননী আমার, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার সাহিত্য, আমার কৃষ্টি, আমার পরম্পরা, আমার পূর্বপুরুষ উত্তর পুরুষে যেটা প্রবাহিত হচ্ছে, সেখানে একটা হজবরল সংস্কৃতি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল, তারা বঙ্গ সংস্কৃতি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ও চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলাটা তো ওদের মুখেই সম্ভব। দাদা কাকে বলা হয় আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয় সেটা নতুন করে প্রকাশ করার জায়গা নেই। তো আমাদের এই কালচার, আমার উত্তরপ্রদেশের কালচারকে খারাপ বলছি না তো, তাদের সংস্কৃতি তারা মানবে, দক্ষিণ ভারত তাদের সংস্কৃতি মানবে, গুজরাট রাজস্থান তাদের নিরামিষ সুস্বাস্থ্য গঠন করে, আমরা আমাদের সংস্কৃতি মানবো। আচ্ছা, এই যে নিরামিষ, কয়েকদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বলে দিলেন প্রকাশ্যে মাছ মাংস রান্না করা যাবে না, বিক্রি করা যাবে না। আচ্ছা, জীবে প্রেমের লক্ষণ এটা আমাদের জেনেটিক্যালি আমরা যে মাছ মাংস খাই, কনজিউম করি, আজকে যারা উত্তরপ্রদেশের বলুন, রাজস্থান, গুজরাটে, তাদের প্রোটিন ইনটেকটা হয় দুধ থেকে, আর আমাদের এই দিকের পূর্ব ভারতের মানুষ অনেকটা ল্যাকটোজ ইনটলারেন্সি রয়েছে, সেই ক্ষেত্রে তাদের এই প্রোটিনটা সাপ্লিমেন্টটা এটা পুরো নয় মাছ মাংসের থেকে। তা আমি আমার খাদ্যাভ্যাস, সমীপ বাবু তো বলেছেন মাছ ছাড়া বাঙালি বাঁচে না। হ্যাঁ, উনি কি বলছেন সেটা বিষয় নয়, ওটা বিষয় তো উনি কি বলছেন। আর ওদের কালচার, ওরা এক এক সময় এক এক কথা বলছে, ওদের রাজ্যের থেকে এক কথা বলছে, ওদের কেন্দ্রের থেকে এক কথা বলছে, এরা নিজেরা আরেক কথা বলছে, এরা কি বলছে কি না করছে। এদের ক্ষমতায় আসতে হবে, বাংলাকে দখল করতে হবে, বাঙালিকত্ব ঘোচাতে হবে। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শেয়ানে শেয়ানে লড়াইটা করছেন, এক সময়ের এনডিএর শরিক, সেটা পরবর্তী প্রশ্ন, সেটা তখন মোদিজি ছিলেন না। তার মানে মোদিজি এক ধরনের, হ্যাঁ মোদিজি এক তাদের নীতি নির্ধারণ কি আরেক ধরনের, হ্যাঁ হয়েছে তো, মানে বাজপেয়ী ভালো, আমি সেটা বলছি না, কিন্তু কিছুটা তো আছেই, কিছুটা আজকের বিজেপি সেদিনের তফাৎ তো আছেই। এত উগ্রতা তো ছিল না, এত উগ্রতা ছিল না। আমি আরো এর মধ্যে বিতর্কিত কোশ্চেন আসবে, আমি যেতে চাইছি না ওর মধ্যে, কিন্তু বাজপেয়ীজিকে তো আমরা সম্মান করি এবং যে কোনো বড় রাজনৈতিক নেতাদের সম্মান করি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী নেত্রী হিসেবে একজনই ফাইট করছে সারা ভারতবর্ষের বুকে, নিজেদের অস্মিতাকে রক্ষা করতে, নিজের রাজ্যের অস্মিতাকে রক্ষা করতে, নিজের পাওনা গন্ডা আদায় করে নেওয়ার জন্য লড়াইটা কিন্তু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বজনগ্রাহ্য। কিন্তু এবার যে সরকারি ক্ষমতায় তিনি কতটা গ্রাহ্য সেটা 4 মের পরে প্রমাণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতবেন সাধারণ মানুষের ভোটে। কি দিয়ে? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারকে খারাপ মনে হলো? না, আমার খারাপ মনে হয়নি কাউ। তাহলে লক্ষ্মীর ভান্ডার এমন একটা প্রকল্প, যে প্রকল্প একটা মেয়ের সারাদিনের কাজের সম্মান দেয়। এটাকে ভাতা ভাবছেন কেন? যে হোম মেকার, একটা মেয়ে হোম মেকার, সে তার সংসারটাকে সুন্দর করে পালন করছে, সুন্দর করে টেক কেয়ার করছে, সেই মেয়েটা যখন দিন শেষে হয়তো পকেট মানি তার স্বামী দেয় কিনা পরের প্রশ্ন, সে হাউস ওয়াইফ, গভর্নমেন্ট তাকে একটা স্বীকৃতি দিচ্ছে। এটি নারীর ক্ষমতায়ন? মোটেও না, নারীর ক্ষমতায়ন তাকে বলে না, এটা একটা স্বীকৃতি। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করিয়া যে
মহিলা হিসেবে যে তিনি সারা দিনের তার কাজের স্বীকৃতিটা দিলেন, যেটা কেউ দেয়নি। আর এখন এই সমস্ত কথা বললে পরে আমাকে নারীবাদী মনে হবে। নারীবাদীর ব্যাপার না, কারণ না, তৃণমূল না, আমি তার জন্য বলছি না। স্বীকৃতিটা একটা কোথায় ট্যাগ পড়ে যায় একটা মেয়ের, এটা ওর কাজ, এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ, কিন্তু তারও কাজের পর একটা ফিডব্যাক থাকে। সেই ফিডব্যাকটা কিন্তু তার পরিবার তাকে দেয় না। যখন গভর্নমেন্ট দিচ্ছে, আপত্তি করার কি আছে? এটা তার ফিডব্যাক। সারাদিনে তার সংসারকে, না আমাদের দেশে তো সেভাবে ভাবানো সংরক্ষণ প্রথা আছে তো। না না, সংরক্ষণের সাথে লক্ষ্মীর ভান্ডারের কোনো সংরক্ষণ প্রথা আছে, মানে নারী সংরক্ষণ আছে তো আমাদের দেশে না। আলটিমেটলি কি সংরক্ষণ হয়েছে? না তো এখনকার দিনে আর 8ই মার্চ বেটি বাঁচাও কোথায়? বেটি বাঁচাও কোন বেটি বাঁচলো আর কোন বেটি পড়লো? বেটি বাঁচাও একটা আইএসসি প্রোগ্রাম, প্রচার প্রসার, নট কোন স্কিম। কত টাকা অ্যালটমেন্ট হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও? এবার বাজেটটা দেখুন না, কত টাকা অ্যালটমেন্ট হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কন্যাশ্রী এম্পাওয়ারমেন্ট নয়, সারা ভারতে সমাদৃত, সারা পৃথিবীতে সমাদৃত কন্যাশ্রী। কন্যাশ্রী এম্পাওয়ারমেন্ট নয়। একটা মেয়েকে 13 বছর বয়স থেকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে। 18 বছর বয়সে মেয়েটা যাতে উচ্চ শিক্ষায়, 18 বছর বয়স কত? 18 বছর বয়স হচ্ছে ক্লাস 12। মেয়েটার পড়াশোনা যাতে স্কুল ড্রপ না হয়, স্কুল আউট না হয়, 18 বছর আগে বিয়ে না হয়, 18 বছরে একটা মেয়ে যাতে বিয়ে স্বাভাবিক তার আর্লি প্রেগনেন্সি না আসে। এটা তো ভাবতে হবে কন্যাশ্রীকে নিয়ে, যে কন্যাশ্রী এমনি এমনি ইউনেস্কো থেকে প্রাইজ নিয়ে আসছে না, এমনি এমনি নেদারল্যান্ডে তাকে পুরস্কৃত করছে না, সম্মানিত করছে না। আজকে রূপশ্রী, আজকে আমি বলতে চাচ্ছি লক্ষ্মীর ভান্ডার একটা বললাম, লক্ষ্মীর ভান্ডার আর তার দিকে নারীদের ক্ষমতায়ন। আপনি নিজে যাবেন কোনোদিন কোনো গ্রামীণ ব্যাংক গুলোতে, পুরুষ মানুষের থেকে মহিলাদের ভিড় বেশি, সেলফ হেল্প গ্রুপ মারাত্মক রকমের। আর এই টাকাটা গোষ্ঠীগুলোকে দিয়ে আপনারা কি করাচ্ছেন রাজ্যে? আমরা রাজ্যে তারা বিভিন্ন রকম কাজ করছে, কুটির শিল্পের সমৃদ্ধি, হ্যাঁ কুটির শিল্পের সমৃদ্ধি করছে তারা, বিভিন্ন সরকারি স্কিম গুলোকে কনভার্জেন্সের মাধ্যমে তারা করছে, পশুপালন, উদ্যান পালন, এই সমস্ত কিছু। 100 দিনের কাজের টাকা তো বন্ধ করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট 2021 সন থেকে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। কিসের দুর্নীতি? 2021-এ প্রধানমন্ত্রী আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই করলেন। লাভের লাভ 214টা মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দিল্লিতে, 21 সনের থেকে দুর্নীতি ওনার মাথায় আসলো, হাজার হাজার চিঠি গেল। দুর্নীতির অভিযোগ, কিসের দুর্নীতি? আপনাদের নেতৃত্বের বিরুদ্ধে 53,000 কোটি টাকা বকেয়া, শুধুমাত্র 100 দিনের কাজের নোট রাখবেন। নামটা তো পরিবর্তন হয়েছে বোধহয় না, 100 দিনের কাজে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে একদিকে মহাত্মা গান্ধীর চশমাকে একদিকে তারা বিপণন করছে, আরেকদিকে নাম উঠিয়ে দিচ্ছে। আমি বলছি যে এই যে মানে মার্কেটিং, বিরোধী মার্কেটিং দুর্নীতি একটা ইস্যু কিন্তু এই রাজ্যে। আপনাদের নেতাকর্মীরা জেলে গেছেন, জেলে যাচ্ছেন, সেটা এই এটার সাথে বড় রকমের, হ্যাঁ এত বড় সেন্ট্রাল গভর্নমেন্ট, এত বড় বিজেপি, তাদের এত পাওয়ার, ইলেকশন কমিশন হাতের মুঠোয়, ইডি সিআইডি হাতের মুঠোয়, তারা তো অনেক কিছুই অভিযোগ করতে পারে। বড় বড় মিডিয়া হাউস তাদের হাতের মুঠোয়, সারা ভারতবর্ষের যত মিডিয়াকে চালানো হয় বিজেপি ভবন থেকে, তো তাদের এত বড় আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে, এটা তো মানুষের প্রচারে 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 অনেক কিছুই হয়ে যায়। মরাটা ওরা আমরাম হয়ে যায়। না, মমতা করণের তো একটা বড় ভূমিকা ছিল। মমতা জানেন অঙ্গরাজ্যের প্রধান ছিলেন। অঙ্গরাজ্যটা একটা বড় ব্যাপার তো, বিশ্ব বাংলা আপনারা বলছেন। হ্যাঁ অবশ্যই, তাতে ওদের পাওয়ার বেশি, আমার পাওয়ার কম। আমরা মানে অনেক ক্ষেত্রে আমি কুচবিহার বলছি না, বিভিন্ন জায়গার সঙ্গে হয়তো তুলনা করছি। করদ মুক্ত রাজ্য, করদ দেওয়া হচ্ছে না ওদেরকে, তাই ওরা এত খেপে গেছে। দুর্নীতিটা ইস্যু নয়, কোনো ইস্যু নয়, দুর্নীতি কোনো ইস্যু নয়। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, জেলে যায় নাকি, মানে এইসব বিচ্ছিন্ন ঘটনাটা
হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা, আচ্ছা। বিচ্ছিন্ন ঘটনা। প্রত্যেকটা রাজনৈতিক দলকে এরকম খুঁজলে পরে বহু কিছু বেরোবে। এখন যদি বিজেপির কথা বলি, বহু কিছু বেরোবে। যে কোনো রাজনৈতিক দলকে খুঁজতে গেলে সেরকম বহু কিছু বেরোবে। সুজিতজি, যে কোচবিহার জেলার ভোট, আমরা ভোটকে সামনে রেখে এসেছি, ভোটকে সামনে রেখেই আমাদের আজকের আলোচনা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবারে না একটা একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, প্রার্থী হওয়ার জন্য সকলে ব্যাকুল। সারা কংগ্রেস তারা একক লড়াই করবে, কংগ্রেস প্রার্থী হবার জন্য মাথা বাটাবাটি হয়ে গেল রাজ্য স্তরে। কোচবিহার জেলাতে ফরওয়ার্ড ব্লক পৃথকভাবে প্রার্থী দিতে চাইছে, সকলে একটা প্রার্থী ব্যাপারটা। এবার এই প্রার্থী নিয়ে না সিপিএমেও কিন্তু গোল বেঁধেছিল, ওই যে ইসের মাকে কেন প্রার্থী করা হলো, এই নিয়েও, এই সব নিয়ে এবার আমরা যেটা দেখছি যে কোচবিহারের ক্ষেত্রেও বা তৃণমূলে কিন্তু এই যে প্রার্থী তালিকা একটা প্রকাশ হলো, সেক্ষেত্রে কিন্তু কোনো গোল নেই। এটা কি তাহলে ভিতরে ক্ষয় হতে পারে কোনো কিছু? না না, গোল নেই সেরকম একটা বহিঃপ্রকাশ না, বহিঃপ্রকাশ রাগ নেই, তাপ নেই, এই যে না থাকাটা, এটা কিন্তু একটা একটা বুমেরাং হতে পারে না। সেটা বুমেরাং এর বিষয় না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বিশেষ করে আমি কুচবিহার জেলার কথা বলবো, তারা ভরসা করে, আস্থা রাখে। আজকে উত্তরবঙ্গের একটা তৃণমূল আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছে তো কুচবিহার জেলা। সেই ক্ষেত্রে সেনাপতি আমি ওনাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, আমার নেতা। তো সেখানে নেতা চুপ আছে, সবাই চুপ আছে। এই চুপ থাকাটা কতটা, এই চুপ থাকাটা খুব একটা সংকট ফেলবে না, কারণ ভালো খারাপের প্রশ্নে আমি যাচ্ছি না। যারা রাগ করে না তাদের রাগ তাড়াতাড়ি পড়ে যায়, যারা রাগ দেখায়। আমি ভালো খারাপের প্রশ্নে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে দেখো কিছুটা মান অভিমান তো থাকে, কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় না সবার মাথার উপরে যেহেতু আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা আমরা করি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ তৃণমূল কংগ্রেসের কাছে, এবং এই আবেগটা যতদিন থাকবে তৃণমূলের কর্মীরা, বিশেষ করে তারা কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা রয়ে যাবে, তৃণমূল কংগ্রেসটা তারা করবে। আবেগের অপর নাম দলটাকে তিনি সাজিয়েছেন, তৈরি করেছেন, এবং বহিঃপ্রকাশ এর বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন তিনি সেনাপতিত্ব দিচ্ছেন, করছেন। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় এসে সুচিস্মিতা দেবশর্মার সাথে কথা বললো, কি বললো? ভালো করে কাজ করতে বললেন। তার কি ঘোষণা হয়েছিল যে না না তুফানগঞ্জ বা নাটাবাড়িতে নাম শোনা গেল, পরবর্তীতে সুচিস্মিতা না, ঘোষা বলে কিছু কোনো ব্যাপার নেই। ঘোষা তো আরে রাজনৈতিক কর্মীদের তো একটা রাজনৈতিক উচ্চাসা থাকবেই। আমারও ছিল, দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করি, দীর্ঘদিন থেকে প্রথম দিকে তৃণমূল, প্রথম দিকে আমি লড়াই আন্দোলনের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন, আমি যদি বলি 98 থেকে দল করি তাহলে সেটা তো মিথ্যা কথা হবে। আমি ভোটই হয়নি আমার তখনও, আপনার বয়সজনিত। হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলি এবং আমরা ছিলাম। তো কোনো বললাম না যে একটা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক উচ্চাসা তো থাকতেই পারে। আমি এতদিন থেকে আশা হতে পারে, হ্যাঁ, এতদিন থেকে দল করি, এতদিন থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি, 10 বছর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম। পরবর্তীতে আমি নিজেও থাকতে চাইনি, কারণ আমি সংগঠন করতে চেয়েছি। না, জেলা পরিষদে তো আপনি নিজে দাঁড়ালেন না। জেলা পরিষদ নিয়ে আমার আর একটা জায়গায় বেশি দিন স্টে করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। স্টে করতে ওইভাবে বলছি না কথাটা। আমি তো সভাধিপতি হতে পারবো না। আচ্ছা, আমি 10 বছর কর্মাধ্যক্ষ ছিলাম, বেশিরভাগ সময় এখানে এসসি সভাধিপতি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গায় মনে হয় যে অন্য কাউকে চান্স দেওয়াটা ভালো আমার জায়গাটা, কারণ আমি একবার সভাধিপতি হয়ে আবার মেম্বার হব, একবার কর্মাধ্যক্ষ হয়ে আবার মেম্বার হব, প্রধান হয়ে আবার উপপ্রধান হব। এই জিনিসগুলো আমার মধ্যে বেশি দিন ভালো লাগে না। তাহলে ফুলের বদল না, আমি বেশি দিন সেই কথাটা বললাম না। আমি কথাটাকে করছি, আমি বললাম যে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোনো একটা জায়গায়, হ্যাঁ, যে একটা প্রধান, আমি সবসময় প্রধান থাকবো, সভাপতি আমিই থাকবো, এই জিনিসটা না। হ্যাঁ, সে ছেড়ে দিতে চাই আমি।
আপগ্রেডেশন হলে হলো, কিন্তু আর নামার দরকার নেই, তারপরে আমি সংগঠনটা করি। না রবি এফেক্ট কি হবে কোচবিহারে? এখন খোকন মিয়া তৃণমূলে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এখন মানুষ কিছুটা ক্ষোভ গোসা, ক্ষোভ রাগ তো হয়েইছে কিছু কর্মীরা, এটা অস্বীকার করার তো জায়গা নেই। কিন্তু এটা যেরকম রবি কাকু আমাকেও নিজে বলেছেন যে সবাই মিলে ভালো করে দলকে জেতানোর চেষ্টা। না, তিনি তো এখনো কোনো তৃণমূলের বিরুদ্ধে না 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 না, উনি করবেনও না। উনি দলের ফাউন্ডার, উনি আমাদের প্রত্যেককে তৈরি করেছেন দলটাকে কুচবিহারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতকে শক্ত করতে রবীন্দ্রনাথ ঘোষের তো মুছে যাওয়ার মানুষ নন, উনি মুছে যাওয়ার লিডার নন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো সেইখানে রবীন্দ্রনাথ ঘোষ তার যারা অনুরাগী আছেন তিনি সামলে নেবেন। শীতলকুচিতে অনেক কথা তিনি তার অনুগামীদের সামলে নেবেন বলে আমার বিশ্বাস। এবং শীতলকুচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সাথে অনেকক্ষণ কথা বললো, মানে এককভাবেই কথা বললো, মানে সেটা কি, মানে কি বার্তা দিলেন? না, কাজকর্মের কথাই বললো, সাংগঠনিক কথাই তিনি বললেন, মহিলাদের কথা বললেন, জেলা সভাপতিকেও ডেকে বললেন যে মহিলাদের কাজকর্ম, তো এটাই বললেন আর কি। তো ভাল লাগলো যে দলের যখন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডেকে কথা বলেন, এটাও তো একটা স্যাটিসফ্যাকশনের বিষয়, মানে তখন ওই কোথায় বিধানসভা প্রার্থী হলাম কি হলাম না যায় আসে না। আসলে বিধানসভার প্রার্থী আমি তো বারে বারেই বলছি একটা আশা থাকে, কিন্তু রাজনীতি ছেড়ে বসে থাকার একদম মানে অভ্যেস হয়ে গেছে, তো সেটা বসে থাকাটাও আমাদের পক্ষে অসম্ভব, টাফ। একদম ছেড়ে দেওয়াটাও টাফ, কারণ আমরা তো মাছ, জলের মাছ, টিম তো থেকেই যায় একটা। আপনি তো না একবারে সেপারেট ভাবে একটা সংগঠনের, আর তার মধ্যে আমি একটা মহিলা সংগঠনের সভাপতি, আমার রাগ গোসাটা আমার ক্ষেত্রে ঠিক নয়, তার এফেক্ট পড়তে পারে। হ্যাঁ অবশ্যই আমার ক্ষেত্রে রাগ গোসা ঠিক নয়। প্রার্থীদের হয়ে কাজ করছে, হ্যাঁ অবশ্যই প্রার্থীদের হয়ে কাজ করছি। আজকে আমার বিধানসভা এলাকার প্রার্থী শৈলেন বর্মা, তার প্রপোজার ছিলাম, এবং গতকাল অভিষেকদার প্রোগ্রামে ছিলাম, আগে মাথাভাঙ্গায় করলাম, নাটাবাড়িতে করলাম, আগামীকাল থেকে উত্তরে করব, দক্ষিণেও করব, সারা জেলা জুড়ে আমি আমার প্রচার করব। আমার মেয়েদের, আমার উইংসরা, আমার মেয়েরা যেভাবে করছে সেটা কোচবিহার জেলার মহিলা সংগঠন একটা দেখার মতো সংগঠন, এবং তারা যে যার জায়গায় তাদের বেস্ট দেওয়ার কি মনে করছে। নয় 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 মানে নয় 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 পলিটিক্যাল লিডারদের এই দমটাই আসল দম, নয় 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 চাই। বলছি যে একবারে আমরা শেষের দিকে যাচ্ছি, অমিত শাহর খুব ইচ্ছে যে মানে এবার এই বঙ্গ জয়, বঙ্গ বিজয় হবে, যেমন কিছু নীতি থাকে না রাজা রাজাদের, ওনার ইচ্ছা, ওনার একটা নীতি, এটা বঙ্গ না জয় করলে বঙ্গ কলিঙ্গ ইত্যাদি সারা ভারতবর্ষকে জয় করা যায় না। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ছিল, ছিল কি? হ্যাঁ অবশ্যই ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ছিল, সেই ক্ষেত্রে এদেরও অঙ্গ বিজয়ের নীতি এসছে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম একটা কারণ ধরা হয়। এবার বঙ্গ বিজয়ের নীতিটাও কিন্তু অমিত শাহ, মোদিজির, ওনাদের বিজেপি পতনের, সাম্রাজ্য পতনের কারণ হয়ে দাঁড়াবে। এই যে আপনারা হবে না, কি করে তাদের পতনের সম্ভব, মানে আপনাদের এখান থেকে সম্ভব না তো। মানুষ, জনগণ, গণদেবতা রাজনীতিতে শেষ কথা বলে, কেউ নয়, আমরা কেউ নই, গণদেবতা। গণদেবতার আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তারা আপনাদের সাথে আছে, তারা আমাদের সাথে আছে। গণদেবতার আশীর্বাদ নিয়ে, গণদেবতার রাজনীতিতে, গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা বলে। গণদেবতার আশীর্বাদ নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। বললাম যে যুদ্ধের এফেক্ট আমাদের সারা পৃথিবীতে, আমার সারা পৃথিবীতে এটা তো একটা এফেক্ট, বড় একটা এফেক্ট। সেই ক্ষেত্রে আমাদের মতো দেশের, আমাদের শাসকদের যুদ্ধ তো আজকে লাগেনি, এই প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত ছিল।
45 দিন পরে গ্রামে গ্যাস পাওয়া যাবে, তা আবার ঘুটে কুড়ানি হয়ে যাক সবাই, না বলতে ভালো লাগে কথাগুলো। আমরা জানতাম না এরকম এফেক্ট আসবে, তাহলে আমাদের কোথায় ছিল, কি করলো সেন্ট্রাল গভর্নমেন্ট? এটাও আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হ্যাঁ অবশ্যই প্রোটেকশন নেওয়া উচিত, মানে ছিল, এই যে মজুত রাখা উচিত কেন্দ্রের ছিল। সীমাহীন বঞ্চনা হ্যাঁ, স্লোগান ছিল, অবশ্যই। সেই স্লোগান না সেই স্লোগান নয়, আমাদের দেশ এত বড় দেশ, ভাবতে হবে আমাদের দেশকে নিয়ে। শুধু হামলা, বঙ্গ বিজয়, এটা ওটা, অ্যাডভার্টাইজমেন্ট, 10 লাখি স্যুট, কাশ্মীরের গুহায় চলে যাওয়া, কন্যাকুমারিকায় গিয়ে সাগরের মধ্যে বসে ধ্যান করা, দিস ইজ নট ভারতবর্ষ। আমার এত বড় দেশের এত সংখ্যক মানুষকে প্রোটেকশন দিতে হবে। আমাদের দেশকে আমি শুধু পুঁজিপতিদেরকে নিয়ে চললাম, হবে না কিন্তু। ওই দেশ আমাদের না, উন্নয়নশীল দেশ। সেই দেশের মানুষকে, প্রত্যেকটা মানুষকে আমি বলি, এই যে মানব সম্পদ যে বলি, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মতো দেশে যেটা মমতা ব্যানার্জি দিচ্ছেন, ইন্ডিভিজুয়ালি গুরুত্ব দিচ্ছেন। যথা ইন্ডিভিজুয়াল স্কিম, ইন্ডিভিজুয়াল স্কিম। তবে যে চাপ তৈরি করা হয়েছে, আপনারা রাম নাম জপলেন, এবার রাম নাম জপলেন তো, রামনবমী তো অনেকদিন থেকেই পালন হচ্ছে, মানে শুধু এবছর নয়, আমি তো গত 2-3 বছর থেকে দেখছি। এটা চাপ তো একটা, মানে না এটা চাপ নয়, এটা আচ্ছা গণেশ চতুর্থীও তো পালন হয়। হ্যাঁ, গণেশ চতুর্থী আমরা তারপরে শুধু আমাদের গণেশ চতুর্থী পালন, গণেশ চতুর্থী তো মহারাষ্ট্রে, সেই গণেশ চতুর্থী কিন্তু অনেক বছর থেকে পালন হচ্ছে। তো সাধারণত এটা কালচার, কিছু কালচার তো মিশে কিছু যায়, সংস্কৃতি মিশে কিছু যাচ্ছে। সংস্কৃতি মিশে গিয়েই তো আলটিমেটলি হয় যে গণেশ চতুর্থীকে গ্রহণ করে নিয়েছে বাঙালিরা। অনেক জায়গায় অনেক বড় আকারে গণেশ চতুর্থী হচ্ছে, সেখানে রামনবমী শুধু একটা রাজনৈতিক দল, তারা একেবারে অস্ত্র তারা একেবারে অস্ত্র প্রদর্শনের জায়গা করে নেবে, সেখানে একেবারে মাথার মধ্যে গেরুয়া পট্টি লাগিয়ে মনে হয় রামনবমী না যুদ্ধে যাচ্ছে তারা। সন্ধ্যে রাম রহিম চাচা, আমার নীতি সরল সোজা, নিজের পরাণ নিজে বাঁচা। হ্যাঁ, তা মনে হয় যুদ্ধে যাচ্ছে, এমন একটা তলোয়ারের ঝনঝনানি শুরু করে দেয়। তো তোমার তরোয়াল আছে, আমাদের কি কিছু নেই নাকি, কি বলতে? না সেটা বলছি না, সেটা বলছি না। সুচিস্মিতা দি আশা করেছেন 9টি আসন তৃণমূল কংগ্রেস এই কোচবিহার জেলার ক্ষেত্রে করবেন, এবং বঙ্গ বিজয় বিজেপির পক্ষে সম্ভব নয়, অসম্ভব, এটা তার মত। আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা করলাম তৃণমূল নেত্রী সুচিস্মিতা দেব শর্মার সাথে, যিনি একেবারে ছাত্র অবস্থা থেকেই রাজনীতি করেন এবং তারা দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে তিনি বড় হয়ে ওঠেন। আজকের বহুদিন থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূল মহিলা কংগ্রেসের। আমরা আজকের মতো এখানেই আজকের আলোচনা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।